হ্যালো, শুনতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি না। কি সমস্যা শুরু হলো? হ্যালো, মুশকিলে পড়া গেল তো। ওয়ালাইকুম আসসালাম। ভারী মুশকিলে পড়া গেল। এর আগের ক্লাসটাও এরকম করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, এবার তোমাদেরটা শুনতে পাচ্ছি। কিছু একটা প্রবলেম হচ্ছে জুমে, এটা ঠিক করতে হবে ক্লাস শেষ হলে। এনিওয়ে, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি বাবা, আল্লাহ ভালোই রেখেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো অনেকে জয়েন করেছো, বাকিরা জয়েন করতে থাকুক। আমরা ক্লাস শুরু করার চেষ্টা করি, তাই না? সবার পড়াশোনা কেমন হচ্ছে? তোমরা এই মুহূর্তে কেউ ঢাকার বাইরে আছো? এখানে যারা ক্লাসে আছো ঢাকার বাইরে আছো কেউ? কি, আচ্ছা, যাই হোক, অবস্থা তো খুব একটা ভালো না। কপাল, কি যে যন্ত্রণা শুরু হয়েছে। যাই হোক, আবার লকডাউন শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে যাবে আর কি। সবাই সাবধানে থাইকো। এ তো খুব একটা ভালো না। এখন এই বিষয়ে কি বলা হয়, কলেজ কর্তৃপক্ষ কি বলে দেখি। হ্যালো। ওকে ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই দাগাদাগি করবা না, কোনো দাগাদাগি হবে না। দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে? জি মিস। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, গত ক্লাসে আমরা কতটুকু পড়েছিলাম বলো তো? লেসন 2 কি পুরো শেষ হয়েছিল? জি ম্যাম, আজকে লেসন 3। একটুখানি মনে বাকি ছিল নাকি? না, এটুকু তো শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা শেষ হয়েছে না? এই পেজটা দেখো তো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। শেষ হয়েছে না এটা? এই যে ল্যান্ডমার্কস জি ম্যাম। ছিল, হ্যাঁ। জি মিস। আচ্ছা, ওকে, এখানে কিছু ইয়ে দেখতে পাচ্ছ সবাই? ওয়ার্ড দেখতে পাচ্ছ? এগুলো তোমাদের ইংলিশ ফর টুডে বইতে দেওয়া আছে। হ্যাঁ, এখানে কি বলছে যে মিনিং গেস করতে, তারপর এটা দিয়ে মানে কোন কনটেক্সটে কি হচ্ছে সেটা বুঝতে। এবং আচ্ছা, যাই হোক, এইখানে তোমরা যেটা করবা, এগুলার মিনিং পড়বা আর সেন্টেন্স মেক করবা। ঠিক আছে? বোঝা গেছে কি বললাম? জি মিস। ভেরি গুড। কারণ হচ্ছে আহ, এখানে কোনোটা তোমরা, ম্যাম। হ্যালো, কথা বোঝা যাচ্ছে না? জি মিস। আচ্ছা মিস বোঝা যায়। আচ্ছা, তো এখানে কোনোটা আছে যেটা তোমরা নিজেরা বুঝতে পারছো না, কোনো মিনিং?
এগুলো আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম আসলে, তাই না? জি মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, এগুলা দিয়ে সবাই ইয়ে করবা, সেন্টেন্স মেক করবা। এখানে কিছু জিনিস আছে, এই যে ট্রু অ্যান্ড ফলস, এগুলাও তোমরা সবাই পড়বা, ঠিক আছে? জি ম্যাম। একটা বলো তো। প্রথমটাই বলো। মোস্ট বাংলাদেশিজ ইন ব্রিটেন লিভ আউটসাইড লন্ডন, এটা সত্যি না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। ট্রু কি হবে তাহলে? লিভ ইন লন্ডন, তাই না? বেশিরভাগ বাংলাদেশি ওখানে লন্ডনে থাকে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের লেসন 3, বাংলাদেশিজ ইন ইটালি। তোমরা জানো কি না ইটালিতে বাংলাদেশের একটা হিউজ ডায়াসপোরা আছে? কেমন, অনেক মানুষ ইটালিতে থাকে। এই যে করোনার প্রথম ধাপে কি বাংলাদেশে করোনা নিয়ে আসলো ইটালিয়ানরা, এই যে যারা ওখানে থাকতো চলে আসছে, ওখানে অসুস্থতা দেখে চলে আসছে, এসে পরে কি এখানকার মানুষকে ম্যাম আসসালামু আলাইকুম। অ্যাফেক্টেড করে ফেলেছে। ওয়ালাইকুম আসসালাম। দেখো এখানে কি বলছে, read the following passage by Ihtisham Kabir and then attempt the activities that follow. Okay. Bangladeshis in Italy. Last month, a 20-year dream came true. We visited Italy. While it was an amazing lesson in history, I was also taken by surprise at the Bangladeshis in Italy. I heard estimates of between মিস। 200,000 and 600,000 Bangladeshis in Italy. মানে কি 2 লাখ থেকে 6 লাখ মতন বাংলাদেশি ইটালিতে থাকে, তাই না? আর ইটালি বেড়াইতে যাবে, এটা তার হচ্ছে অনেক বছরের, 20 বছরের একটা স্বপ্ন, যেটা সত্যি হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, অ্যামেজিং মানে কি বলো দেখি? আশ্চর্যজনক। অ্যামেজিং মানে হচ্ছে আশ্চর্যজনক, ভেরি গুড, বা বিস্ময়কর। তার মানে এখানে অ্যাস্টনিশিং বা সারপ্রাইজিং বলা যায়, ঠিক না? তারপরে এস্টিমেট মানে কি? অনুমান করা। যাও, এই, পরে 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 অনুমান করা। ওদিকে নিচে যাও। ওকে, হ্যাঁ, অনুমান। আচ্ছা, এটার ইয়ে কি হতে পারে? অনুমান বলতে অনুমান তো অ্যাজিউম হতে পারে, তবে এস্টিমেট বলতে কি মানে হিসাবের ক্ষেত্রে যে অনুমানটা করা হয় সেটা, ঠিক আছে? মানে একটা ক্যালকুলেশন বা ক্যালকুলেট বলা যেতে পারে, ঠিক আছে? আমি ধারণা করছি যে ওর বন্ধুর বাসায় গিয়েছে, এখানে কিন্তু এস্টিমেট বলা যাবে না, অ্যাজিউম বলতে হবে। আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর এস্টিমেট মানে শুধুমাত্র যখন তুমি হিসাবের ক্ষেত্রে অনুমান করবে, হিসাব করবে একটা অ্যাপ্রক্সিমেট, সেটাকে এস্টিমেট বলা হয়। আচ্ছা, আই স দেম ইন রোম, ফ্লোরেন্স অ্যান্ড ভেনিস, বাট নট ইন সিয়েনা। দ্য ওয়ান্স আই স all had small to medium sized businesses in Rome. They were selling handbags, sunglasses, and tourist material on the streets. In Florence, we walked into a store selling Indian looking things, a Monohari Dukan, only to find the owner was a Bangladeshi who had a chain of these stores in the city. এটার মানে কি দেখো, সে বাঙালিদেরকে কোথায়, রোম, ফ্লোরেন্স, ভেনিস সবখানেই দেখেছে, কিন্তু সিয়েনাতে দেখে নাই। এই চারটা হচ্ছে এক একটা শহরের নাম, ঠিক আছে? দ্য ওয়ান্স, মিস। বলো। মিস ক্লাসটা রেকর্ড হচ্ছে না। ক্লাসটা রেকর্ড হচ্ছে না? আচ্ছা, আমি ফোন থেকে নেই তো, এটা রেকর্ড হয় না, আমি স্ক্রিন রেকর্ড অন করে আমি এটা রেকর্ড করি, ঠিক আছে? তোমাদের টেনশন করতে হবে না। ইয়েতে ল্যাপটপে রেকর্ড হলে ওটা অটো রেকর্ড হয়, তোমরা সাইনটা দেখতে পাও। আর আমার এখানে জুমে তো অটো রেকর্ড হয় না, আমার এটা স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে নিতে হয়। রেকর্ড না হলে আমি আপলোড দিই কিভাবে? আচ্ছা, তারপরে বলছে যে দেখো, অধিকাংশ যাদেরকে আমি দেখেছি সবার কি ছোট থেকে মাঝারি ধরনের ব্যবসা, মানে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেউ নাই, তো সবাই ছোট ছোট ব্যবসা করে নিজের মতন করে একটা মানে আয়ের সংস্থান করে নিয়েছে।
তারপরে বলছে যে রোমে দেখেছি যে ওরা কি করে, হ্যান্ডব্যাগ, সানগ্লাস, তারপর ট্যুরিস্টরা যে সমস্ত জিনিসপত্র কেনে সেগুলো বিক্রি করে থাকে, মানে রাস্তার আশেপাশে, রাস্তার দোকানে বা ফেরি করে বেড়ানোর মতন, ঠিক আছে। আর ফ্লোরেন্সে সে কি দেখেছে, তারা একটা দোকানে গেল যেটা কিনা ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি করছিল। ওটার নাম হচ্ছে মনোহরি দোকান, ঠিক আছে। যেখানে জিনিসপত্রগুলো দেখে মনে ছিল যে ইন্ডিয়ান জিনিসপত্র ওই টাইপের। তো কিন্তু দেখা গেল আসলে কি ওই দোকানের মালিক একজন বাংলাদেশি, ঠিক আছে। এবং শুধু তার ওইখানেই দোকান না, তার হচ্ছে মানে ওই শহরে, মানে ফ্লোরেন্স শহরে তার একটা মানে চেইন আছে, মানে আরও এরকম অনেক দোকান আছে। তোমরা যেরকম বাংলাদেশে কেএফসি, পিৎজা হাট এগুলো দেখো না, এগুলো কি ওয়ার্ল্ড ওয়াইড চেইন শপ, মানে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এদের ব্রাঞ্চ আছে। তো ওই ব্যক্তির দোকান মানে মাঝারি বিজনেস হলেও সে কি করেছে, তার ওই একই টাইপের দোকান শহরের আরও বিভিন্ন জায়গায় সে করেছে। ওকে, একজন পড়ো তো, এই যে ইন ভেনিস থেকে একজন পড়ো। আমি পড়ি। হ্যাঁ পড়ো। In Venice, they were selling trinkets like little puppets made from balloons on the Academia Bridge and in San Marco Square. One seller told me though one seller told me this would not sell in Rome, but in Venice the tourists buy them. ওকে, They আচ্ছা were আচ্ছা আচ্ছা, in ঠিক আছে, এ পর্যন্ত আমাকে বললে নেই। ট্রিঙ্কেটস মানে হচ্ছে তোমাদের উম, কি বলবো, ট্রিঙ্কেটস মানে হচ্ছে আহ, ছোট, এখানে লাইক লিটল পাপেটস, মানে এখানে ছোট খেলনা। ট্রিঙ্কেটস বলতে এখানে ছোট খেলনা বোঝাচ্ছে। ট্রিঙ্কেটস মানে হচ্ছে তোমার ইয়েও হতে পারে, স্মল মানে অর্নামেন্টস, মানে ছোট ছোট গহনা সেরকম হতে পারে। এইখানে যেটা বলছে ছোট পুতুলের মতন, ঠিক আছে, যেগুলো কিনা বেলুন দিয়ে বানানো হয়, মানে বেলুন ফুলিয়ে ছোট ছোট পুতুলের মতন বা এরকম তৈরি করা হয়েছে। এটা সান মার্কো স্কোয়ারের একাডেমিয়া ব্রিজের কাছে বিক্রি করতে দেখেছে। তো একজন সেলার বলল এই জিনিস শুধু কি এখানেই সান মার্কোতেই পাওয়া যাবে, মানে ভেনিসেই পাওয়া যাবে। এই জিনিস আবার কোথায়, ইয়েতে পাবে না, মানে রোমে বিক্রি হবে না, মানে রোমের মানুষজন এই জিনিস অত পছন্দ করে না, ঠিক আছে। কাজেই তারা দেখেছে যে এটার বিক্রি ভেনিসেই সব থেকে ভালো হয়। আচ্ছা পড়ো এবার। They were incredibly kind and polite to us. The person in Florence, much to our protestations, treated us with cokes and ice cream and sold things to us at large discounts. When it came to prices, they said, pay us what you want. We are so happy to see a Bangladeshi tourist here. It was a kind of haggling in reverse. One street vendor in Rome, after selling a sunglass at 18 euro to a European person, turned around and sold me a similar sunglass at 4.5 euro. I want to pay him more, but incredible as it seems, he would not take it. I think this barely covered his cost. আচ্ছা এখানে আমি বলি, বেয়ারলি কাভার্ড হিজ কস্ট, ঠিক আছে। আর প্রথম শব্দটা ছিল ইনক্রেডিবলি, কেমন, প্রোটেস্টেশনস, তারপরে হ্যাগলিং। আচ্ছা আর কোনটা ছিল, আর কোথায় যেন মনে হলো। আচ্ছা ঠিক আছে, এগুলোই, লাস্টেরটা কোস্ট না, এটা কস্ট হবে, ঠিক আছে। এবার আমি বলি ইনক্রেডিবলি। ইনক্রেডিবলি শব্দটার মানে কি, এটা মানে হচ্ছে অবিশ্বাস্যভাবে, ঠিক আছে, আনবিলিভেবলি, মানে তারা খুবই পোলাইট বা বিনয়ী ছিল, এত বিনয়ী মানে যে বিশ্বাস করা যায় না, ঠিক আছে। তো তারা কি করলো, যেই মানে ফ্লোরেন্সে যেই মানুষটার সাথে দেখা হয়েছিল, তারা কি, তারা হচ্ছে
টুরিস্টদেরকে, মানে এটা যে লিখেছে ওই অথর বা তার সাথে যারা ছিল সবাইকে কোক এবং আইসক্রিম দিয়ে, এটা ট্রেটেড না, হ্যাঁ তুমি ট্রেটেড বলেছিলে, এটা ট্রিটেড হবে। কেমন, মানে তাদের অভ্যর্থনা জানানো। আমরা ওই যে বলি না ফ্রেন্ডদেরকে, ও তোর বার্থডে ট্রিট দে, তো এইখানে ট্রিট বলতে আপ্যায়ন করা বোঝায়। আবার আরেকটাও আছে ট্রিট মানে আচরণও বোঝায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা সিনোনিম হিসেবে এন্টারটেইন বলতে পারি। কেমন, আর এমনিতে আচরণ যদি বলি তাহলে বিহেভ বা ডিল উইথ, মানে ডিল করা যেটা, সেটাও বোঝাতে পারে। এইখানে বলছে যে তাদের আপত্তি সত্ত্বেও, প্রোটেস্ট মানে কি আপত্তি, প্রোটেস্ট মানে আসলে আরও কঠোর হয়, কিন্তু এইখানে প্রোটেস্ট মানে আমরা বুঝছি এটা হালকা ইয়েতে বোঝাচ্ছে, মানে তাদের আপত্তি যে তারা চায় নাই, তারা সত্ত্বেও ওখানে বাংলাদেশি যে ছিল ফ্লোরেন্সে, সে তাদেরকে কোক খাইয়েছে, আইসক্রিম খেয়েছে, মানে এই সমস্ত দিয়ে তাদের এন্টারটেন করেছে, এবং সাথে তাদেরকে লার্জ ডিসকাউন্টে কি দিয়েছে, জিনিসপত্র বিক্রি করে দিয়েছে তাদের কাছে, মানে বিশাল ছাড়ে, তাই না। ডিসকাউন্ট মানে কি, মূল্য ছাড়। আচ্ছা, এরপর বলছে আপনাদের যা ইচ্ছা আমাদেরকে তাই দেন। তো এটা বলছে ইট ওয়াজ আ কাইন্ড অফ হ্যাগলিং ইন রিভার্স। হ্যাগলিং মানে কি, কে বলতে পারো? কেউ পারো না, বুঝো না এখানে হ্যাগলিং মানে কি বুঝো? দরাদরি। হ্যাঁ, দরাদরি, ভেরি গুড। হ্যাগলিং মানে হচ্ছে দরাদরি বা দর কষাকষি। এটা হচ্ছে বার্গেন করি, দামাদামি। হ্যাঁ বার্গেন করি না, দামাদামি করি সেটা। কিন্তু ইন রিভার্স মানে কি, বিপরীত, উল্টাভাবে, হ্যাঁ, মানে অপোজিট বোঝায়। তার মানে কি, নর্মালি আমরা দাম কম নেওয়ার চেষ্টা করি, মানে দোকানদার যা বলে তার থেকে আমরা কমাতে কমাতে যত কমে আমরা ওটা কিনতে পারি সেরকম চেষ্টা করি। কিন্তু এই হ্যাগলিংটা রিভার্স ছিল, মানে এইখানে তারা উল্টো বেশি টাকা দেওয়ার জন্য সাদাসাদি করছে, দোকানদার নিজে থেকেই টাকা কমাই দিয়েছে, ঠিক আছে। তাই বলছে ইট ওয়াজ আ কাইন্ড অফ হ্যাগলিং ইন রিভার্স। ওয়ান স্ট্রিট ভেন্ডার, ভেন্ডার মানে কি, ভেন্ডার মানে হচ্ছে বিক্রেতা, এটা আন্ডারলাইন করা হয় নাই, ভেন্ডার মানে হচ্ছে বিক্রেতা, মানে ওই যে ছোট ইয়ের বিক্রেতা, এদেরকে আসলে ভেন্ডার বলে। বড় দোকান টোকান হলে ওখানে ওইভাবে ভেন্ডর শব্দটা ইউজ করা হয় না। এখানে তোমরা বুঝতেই পারছো, স্ট্রিট সাইড বা স্মল বিজনেস এই সমস্ত ক্ষেত্রে আমরা ভেন্ডর বলে থাকি, এরকম খুচরা বিক্রেতা বা এরকম টাইপের। ঠিক খুচরা না, আমি আসলে কমার্সের সংজ্ঞা এভাবে জানি না, খুচরা বিক্রেতার ডেফিনেশন কি, মানে আমার এখানে ধারণা থেকে আমি বললাম এই ধরনের বিক্রেতাদেরকে ভেন্ডর বলা হচ্ছে। তো রোমের একজন ভেন্ডর বা বিক্রেতা, যেটা কিনা নর্মালি ইউরোপিয়ান পার্সনের কাছে 18 ইউরোতে বিক্রি করে থাকে একটা সানগ্লাস, সে তাদের কাছে একটা সিমিলার সানগ্লাস মাত্র 4.5 ইউরোতে বিক্রি করে দিল। তো এখানে লেখক তাকে আরও বেশি পে করতে চেয়েছিল, কিন্তু মানে যে বিক্রেতা সে নেয়ই নাই, মানে সে নিলই না, তাকে অনেক সাদাসাদি করা সত্ত্বেও সে নেয় নাই, মানে এটা খুবই ইনক্রেডিবল বা অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। আই থিঙ্ক দিস বেয়ারলি কাভার্ড হিজ কস্ট। বেয়ারলি মানে কি, বেয়ারলি মানে শুধু, মানে নামে মাত্র, ঠিক আছে। অনলি বা হার্ডলি, ঠিক আছে, ওই যে মানে নেই বললেই চলে আমরা বুঝাই না, সেরকম আর কি। বেয়ারলি মানে হয়তো বা তার হতে পারে যে আদৌ তার কস্ট যেটা, সেটা কাভার করেছে কিনা, তার যেটা পিছে খরচ তো আছে, তাকে তো এটা কিনে আনতে হয়েছে। তো এখানে মনে হয়েছে যে আদৌ আসলে সে সন্দেহ প্রকাশ করেছে যে আদৌ তার ওই খরচটাই উঠেছে কিনা। তারপর দেখো, একটা মিনি ফ্লি মার্কেট of Bangladeshi stalls in Tiburtina station in Rome, I fell into a discussion of the business. It costs them 1,000 to 2,000 euros a month to rent each stall. কেমন, এখানে বলছে যে ফ্লি মার্কেট বলতে ছোট বাজার, ঠিক আছে, মিনি ফ্লি মার্কেট, ছোট্ট বাজার। তো সেখানে সে কি বিজনেসের বিষয়ে কথা বলছে, রোমের টিবার্টিনা নামে যে স্টেশন, সেখানে গিয়ে তাদের বিজনেস সম্পর্কে একটু জানতে চাইলো। তখন সে জানতে পারলো কি, যে প্রতি মাসে এই রেন্ট হিসেবে, মানে ভাড়া হিসেবে, প্রতিটা স্টলের ভাড়া হিসেবে প্রায় 1 থেকে 2 হাজার ইউরো দিতে হয়। আচ্ছা, দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড অ্যান্ড দে লিভ ফ্রুগালি। ফ্রুগালি মানে কি বলো তো একজন? মিতব্যয়ী, ভেরি গুড। ইকোনমিক্যালি, ঠিক আছে, বা পার্সিমনিয়াসলি। আচ্ছা, সো দে আর এবল টু সেভ সাম মানি উইচ দে সেন্ড হোম, মানে খুব মিতব্যয়িতার সাথে তারা জীবন যাপন করে ওখানে।
মানে বিলাসিতার কোনো সুযোগ নাই, যতটুকু না পারলেই না ওইটুকু খরচ করে, বাকি টাকা তারা দেশে পাঠায়। One seller in Venice said he can save up to euro 1,000 a month, but only if a lot of conditions are met. For example, he has to sell an average of 50 euros worth daily. His food expenses cannot exceed euro 80 per month. ঠিক আছে, মানে বলছে যে একজন, মানে ভেনিসের একজন ব্যবসায়ী বলল যে সে মাসে 1,000 ইউরো জমাতে পারে, কিন্তু আরও হাজারটা শর্ত আছে যেগুলো ফুলফিল হতে হবে। যেমন মাসে, মানে প্রতিদিন, মাসের প্রতিদিন তাদের হচ্ছে 50 ইউরো করে অ্যাটলিস্ট বিক্রি করতে হবে, মানে তাদের বিক্রির পরিমাণ 50 ইউরো হতেই হবে। তাছাড়া মাসে যে খাবার খরচ সেইটা কি হতে হবে, 80 ইউরোর বেশি হওয়া যাবে না। মানে এরকম খুঁটিনাটি অনেক শর্ত যদি তারা মিলিয়ে চলতে পারে তাহলেই কেবল মাসে 1,000 ইউরো সঞ্চয় করা সম্ভব। আচ্ছা, I was inspired by their entrepreneurship and touched by their generosity and hope their diaspora comes true soon. Here is a stall at the mini flea market outside Tiburtina. এটা দেখতে কেমন লাগছে বলো তো? ওই যে ফার্ম গেটে আমাদের ফুটপাথের উপরে কিছু মার্কেট থাকে, ওরকম লাগছে না দেখতে? গিয়েছো কেউ ফার্ম গেট? এনে দেখে আসলে খুব একটা তফাৎ করা যায় না, তবে নিশ্চিতভাবে বোঝা যায় যেহেতু ওরা উন্নত দেশ, ওদের ওইখানে মার্কেট টার্কেট যদিও স্ট্রিট সাইড কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এটাই হচ্ছে বাংলাদেশ সবখানে পিছিয়ে যায়। যাক, অন্টারপ্রেনিয়রশিপ মানে হচ্ছে কি, মানে উদ্যোগ গ্রহণ করা। হ্যাঁ, বাণিজ্য মানে কোনো একটা ব্যবসায়ী ব্যবসা করছে সেটার, মানে উদ্যোক্তা বলে না, অন্টারপ্রেনিয়র যারা থাকে তাদেরকে উদ্যোক্তা বলে, মানে তারা একটা কিছু ব্যবসা শুরু করেছে এরকম বোঝায়। জেনারসিটি মানে কি, তাদের মহানুভবতা বা উদারতা, ঠিক আছে, গ্রেটনেস। তো বলছে যে তাদের এই উদ্যোগ দেখে লেখক যে সে খুবই টাচড, মানে তার খুবই ভালো লেগেছে, সে মনে মনে খুব খুশি হয়েছে, এবং তাদের উদারতা দেখেও সে খুব, মানে তাদের খুব ভালো লেগেছে লেখক এবং তার দলের, এবং হচ্ছে বলছে যে তারা চাচ্ছে যে যেন তাদের ডায়াসপোরাটা খুব মানে তাড়াতাড়ি সত্যি হয়, মানে তাদের কমিউনিটিটা আরও স্ট্রং হয়। আচ্ছা, এবং ওখানে বাংলাদেশি যেন বিশাল একটা কমিউনিটি তৈরি হয় এরকম। আচ্ছা, এখানে কি হবে বলো দেখি, এ আর বি ম্যাচ করতে হবে, এটা তো এর আগের দিনেও প্র্যাকটিস করিয়েছিলাম তাই না, এরকম একটা। তো এখানে বলো অ্যামেজিং এর সাথে কি হবে? সারপ্রাইজিং। সারপ্রাইজিং। চেইন অফ স্টোরস, এখানে কি হবে? এ সেট অফ শপ। সেট অফ শপস, ভেরি গুড। তারপরে প্রোটেস্টেশন, প্রোটেস্টেশন কি, এটা কোনটা? হচ্ছে না? আচ্ছা, ফ্রুগালি বলো। শোনো, একটা না পারলে তখন কি অন্যগুলো চেষ্টা করতে হয়, এরপর কি দেখবা যে ন্যারো হয়ে গেলে, মানে শর্ট হয়ে গেলে ওখান থেকে এমনি বুঝে যাবা কোনটা বসবে। ফ্রুগালি মানে কি? একটু আগেই না বললাম আমি এটা। মিতব্যয়ী। হ্যাঁ, মিতব্যয়ী তো সিনোনিমও তো বলেছিলাম, ইকোনমিক্যালি, তাহলে এখানে কোনটা হবে? ইকোনমিক্যালি। হ্যাঁ। এন্টারপ্রেনিউরশিপ এটা কি? অনিং বিজনেস। ওনিং বিজনেস মানে নিজের বিজনেস নিজেই শুরু করেছে এরকম, বা নিজস্ব বিজনেস যেটা। জেনারসিটি এটা কোনটা হবে? কাইন্ডনেস। কাইন্ডনেস, ভেরি গুড। এক্সিড। কমপ্লেন্ট। এক্সিড মানে কমপ্লেন। গো বিয়ন্ড, মানে এক্সিড মানে কোনো একটা কিছু ছাড়িয়ে যাওয়া, এক্সিড হচ্ছে গো বিয়ন্ড হবে। দ্য মার্কেট। A market set our dress that sells second hand or cheap goods. এটা যে মিলল না।
এটা কেমন হইল? A set of shops. হ্যাঁ, মার্কেট আসলে সেট অফ শপস হওয়ার কথা। আর চেইন অফ স্টোরস হচ্ছে এই যে এখানে হবে। আ মার্কেট সেট আউট ড্রেস দ্যাট সেলস সেকেন্ড হ্যান্ড অর চিপ গুডস, এরকম। মানে এটার সাথে এখানে চেইন অফ স্টোরস মিলাচ্ছে, কিন্তু চেইন অফ স্টোরস মানে সবসময় এরকম না। ঠিক আছে, দ্য মার্কেট হচ্ছে সেট অফ শপস, আর চেইন অফ স্টোরস হচ্ছে এটা হবে কাইন্ডনেসের উপরেরটা। ইনক্রেডিবলটা মনে হয় বলা হয় না। ইনক্রেডিবল কোনটা? Hard to believe. হার্ড টু বিলিভ। ঠিক আছে। আর প্রোটেস্টেশনস হচ্ছে কমপ্লেইন্স, মানে আপত্তি জানানো, অভিযোগ জানানো। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে প্রোটেস্টেশনস হবে। এমনিতে মানে কি বিরোধিতা করা, তো এইখানে আপত্তি যেটা অভিযোগ বা কমপ্লেইন সেটা হবে। আচ্ছা, এইখানে কিছু কোয়েশ্চেনস অ্যান্সার্স আছে, এগুলো সবাই তোমরা বাসায় প্র্যাকটিস করবে, কারণ কোয়েশ্চেন অ্যান্সার সবসময় তোমাদের আসে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করলে ঠিক এগুলোই নাই আসতে পারে পরীক্ষায়, কিন্তু তোমাদের হেল্প হবে, ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনেরই আসবে। ঠিক আছে, লাস্ট এটা বলো দেখি, হোয়াট ইজ দ্য অথর্স ফিলিং অ্যাবাউট দিস এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশিজ। এক্সপ্যাট্রিয়েট মানে কি? প্রবাসী। ঠিক আছে, না জেনে থাকলে বলছি, এক্সপ্যাট্রিয়েট মানে প্রবাসী। তো বলছে এই এক্সপ্যাট্রিয়েটদের ব্যাপারে অথরের ফিলিং কি, বলো দেখি, কে বলবে? কেউ বলে নাই যে এটা তো খুব খারাপ কথা, একটু চেষ্টা তো করবে। কি হয়েছে তাদের দেখে? লেখক খুব খুশি হচ্ছে না যে তারা ওখানে এত চেষ্টা করছে নিজেদের মতন কাজ করার? দ্য অথর ওয়াজ ভেরি হ্যাপি, বা দ্য অথর ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড টু সি দ্য হার্ডশিপ অর টু সি দেয়ার, ওটাকে কী বলা যায়, অ্যাটেম্পটস টু এস্টাবলিশ দেমসেলভস, এগুলো বলতে পারো। ঠিক না? সাথে এই কথাটাও বলতে পারো, যেহেতু এক্সপ্যাট্রিয়েট কথাটা বলেই দিচ্ছে এবং তারা প্রতি মাসে দেশে টাকা পাঠায়, তো এই জিনিসটার কথাও মেনশন করতে পারো, যেগুলো দেখে তার খুব মানে ভালো লেগেছে, এরকমভাবে। আচ্ছা, এখানে কিছু ফ্রেজেস আছে, টেকেন বাই সারপ্রাইজ, হ্যাগলিং ইন রিভার্স, এস্টিমেটস অফ, ফেল ইনটু আ ডিসকাশন অফ, ইফ কন্ডিশনস ওয়ার মেড, টার্নড অ্যারাউন্ড। ঠিক আছে, প্রত্যেকটাই আমি পড়ানোর সময় বলেছি, যে প্রথমটা তোমরা বুঝতেই পারছো, যে সারপ্রাইজড হয়ে যাওয়া মানে অবাক হওয়া, বা বিস্ময়, মানে বিস্ময় অভিভূত, যেটা টেকেন বাই সারপ্রাইজ মানে অবাক হয়ে গিয়েছে কোনো একটা কিছুতে, মানে ঠিক কথা বলতে পারছে না, বা প্রাথমিক যে ইয়েটা সেটা খুবই বিস্মিত হয়েছে এমন বোঝায়। হ্যাগলিং ইন রিভার্স তো বললামই, যে মানে বিপরীতভাবে উল্টা দিক থেকে বার্গেনটা হচ্ছে। এস্টিমেট হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে ধারণা করা, কোনো কিছু ক্যালকুলেশন করার জন্য। ফেল ইনটু আ ডিসকাশন মানে মানে কোনো একটা গ্রুপ বা কয়েকজন মিলে একটা আলোচনা শুরু করে দেওয়া। তারপরে ইফ কন্ডিশনস ওয়ার মেট মানে শর্তগুলো যদি পূরণ হতো, এরকম। টার্ন অ্যারাউন্ড মানে ঘুরে ফিরে দেখা, বা এরকম আর কি। স্ক্রিনে দেখা যায়? জি মিস। জি মিস। টার্ন অ্যারাউন্ড মানে আরেকটাও হইতে পারে আসলে, শুধু ঘুরে ফিরে দেখাই তা না। আচ্ছা, যাই হোক, এখানে বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে, এখানে কিছু ছবি টবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো, এই যে ইটস জাস্ট লাইক বাংলাদেশ। তারপরে এখানে প্রবাসীদের সবাই একসাথে হয়েছে এরকম একটা দেখাচ্ছে। এই ভদ্রমহিলার নাম যে কি, আচ্ছা যাই হোক, ওনার নাম আমি জানি না, আমি যেটা ভাবছি সেটা নাও হইতে পারে। আমি ভাবছিলাম বাংলাদেশের দুজন মহিলা ছিল, বোধহয় ওনারা সেটা না, এটা এমনি বিজয় দিবস উদযাপন করছে সেরকম একজন। আর এছাড়াও বাংলাদেশ মানে লোকাল ইয়েতে, মানে অ্যাডমিনিস্ট্রেশনে ওই যে থাকে না ওয়ার্ড কাউন্সিলর, আমাদের এরকম থাকে না, ওই টাইপের, ওদের যেন কি বলে আমার ঠিক মনে নাই, মানে এরকম নির্বাচনে দাঁড়িয়ে দুইজন মহিলা জয়লাভ করেছিল। একটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে মনে হয়, আর আরেকজন হচ্ছে রুশনারা আলী না কি যেন এরকম একজন মহিলা ছিল।
মানে তারা দুইজন ওখানকার ইলেকশনে জিতেছিল, লোকাল পর্যায়ে আর কি। ঠিক আছে, এটা ভাইবো না যে মন্ত্রী মিনিস্টার হয়ে গিয়েছে, লোকাল ওই ওই সাইডের এলাকাতে মানে জনপ্রতিনিধি হিসেবে তারা জিতে গিয়েছিল। এবং এটাও অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট, কারণ ওখানে শুধু তো আর বাংলাদেশিরা থাকে না, সব কিছু মিলে বাংলাদেশিরা তাহলে কত সংখ্যাগরিষ্ঠ ভাবো যে ওখানকার তাদের প্রতিনিধি জিতে গিয়েছে, ঠিক না? মাইগ্রেন্ট মানে ইমিগ্রেন্ট যারা এরকম বাইরে থেকে গিয়ে সিটিজেনশিপ পেয়েছে সেরকম মানুষও পলিটিক্সে এখন সম্পৃক্ত, তাহলে এটা তো খুবই ভালো একটা বিষয়। দেখো, বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে, migration from Bangladesh to Britain started in 1930s and was predominantly a Sylheti phenomenon. Men of this particular geographical area employed by the British ship companies first started the process of migration. These men were largely illiterate and belonged to the landless peasantry. After the World War II, due to labor shortage, British government encouraged labor migration from its former colonies. আচ্ছা, এখানে বলি প্রিডমিনেন্টলি, ঠিক আছে? প্রিডমিনেন্টলি মানে হচ্ছে প্রধানত, কেমন? প্রিডমিনেন্টলি মানে হচ্ছে প্রধানত। তো ফেনোমেনন মানে কোনো বিষয় বা ঘটনা, কেমন? ইভেন্ট বলা যায়, ম্যাটার বলা যায়, বা বৈশিষ্ট্য বলতে পারি আমরা, মানে যেটা সচরাচর যে ঘটনাটা আমরা দেখে থাকি ওটা একটা বৈশিষ্ট্যে রূপ লাভ করেছে সেটাকে আমরা ফেনোমেনন বলে থাকি। যেমন ট্রাফিক জ্যাম ঢাকা শহরের একটা কমন ফেনোমেনন, মানে কমন ঘটনা বা কমন বৈশিষ্ট্য এরকম। তো বলছে যে প্রধানত সিলেটি ফেনোমেনন। আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু আস্তে বলি, দেখো বুঝতে পারো কিনা। এখানে বলছে যে 1930s দিক থেকে ব্রিটেনে যাওয়া শুরু হয়েছে বাংলাদেশিদের, ঠিক আছে? মাইগ্রেশন মানে কি? স্থানান্তর, ঠিক না? বা অভিবাসন, অভিবাসনটাকেই মাইগ্রেশন বলা হয়। এবং এটা 1930s শুরু হয়েছে, যেটা কিনা প্রধানত একটা সিলেটি ঘটনা হিসেবেই মানে শুরু হয়েছিল। সিলেট থেকেই এত মানুষ যেত যে মনে হতো যে সিলেটি মানেই লন্ডনে থাকে, এরকম অবস্থা। তো এরপরে কি বলছে দেখো, জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক, ঠিক আছে? তো এই অঞ্চলের মানুষ ব্রিটিশদের শিপ কোম্পানিতে কাজ করত, কেমন? সিলেট অঞ্চলের মানুষ, এবং সেখান থেকেই আসলে মাইগ্রেশন প্রসেসটা শুরু হয়েছে। তো বলা হচ্ছে যে এই মানুষগুলো মানে এই অঞ্চলের লোকজন আসলে শুরুর দিকে কি ছিল? অশিক্ষিত ছিল, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, এবং তারা ল্যান্ডলেস পেজেন্ট্রির অন্তর্ভুক্ত ছিল। ল্যান্ডলেস পেজেন্ট্রি মানে কি? ভূমিহীন কৃষক। পেজেন্ট্রি মানে হচ্ছে মানে কৃষক সম্প্রদায় বোঝাচ্ছে। তো যাদের ভূমি ছিল না মানে নিজস্ব জমি ছিল না, তারা কি করত? জাহাজের এই সমস্ত শিপ ইন্ডাস্ট্রিতে কাজ করত। পরবর্তীতে তারাই আসলে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে কাজের আশায়, মানে আরও ভালো বা বেটার জবের বা বেশি ইনকাম করা যাবে এরকম আশায়। তো বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন কি হলো, লেবার শর্টেজ হয়ে গেল, মানে শ্রমিকের সংকট দেখা দিল, তখন ব্রিটিশ গভর্নমেন্ট করলো কি, তাদের যে ফর্মার কলোনিজ আছে, ফর্মার মানে কি? পূর্বের, অতীতের। ফর্মার কলোনি এরকম অনেক জায়গায় আছে তাদের, ভারতীয় উপমহাদেশে ছিল, তারপরে ইয়েতে ছিল, ওয়েস্ট ইন্ডিজে ছিল, আফ্রিকায় কোনো কোনো দেশে পেরেছিল, কোনো কোনো দেশে পারে নাই কলোনি বিস্তার করতে, কারণ সেখানে ইউরোপের অন্যান্য দেশ আরও কলোনি আগে থেকেই বিস্তার করে রেখেছিল। তো কিছু দেশে মানে যেই সমস্ত দেশে তাদের কলোনি ছিল সেখান থেকে তারা কি শ্রমিক নেওয়া শুরু করলো, কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে হয়েছে ওই ইন্ডাস্ট্রিকে তো বাঁচিয়ে রাখতে হলে শ্রমিক লাগবে, সেই জন্য। আচ্ছা, the post-war British economy demanded cheap and plentiful labor, much of which was recruited from South Asia. Since Sylhet had already forged a strong link with the UK, most new labor was drawn from there. Sylhetis based in the UK helped each other to integrate into the new society by providing credit, arranging documents, and gradually স্প্রেডিং দ্য নেটওয়ার্ক। তো এখানে যেটা বলছে প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে কি? প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে? অঢেল মানে
হ্যাঁ, পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি মানে যুদ্ধ পরবর্তী ব্রিটিশ ইকোনমির অবস্থা খুব একটা ভালো ছিল না, যে তারা বেশি পে করতে পারবে, এবং বেশি পে না করলে ব্রিটিশ মানুষ অনেকেই হয়তোবা আর ওখানে চাকরি করছিল না কারখানাগুলোতে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তখন তাদের আর অনেক সৈন্য টন্য মারা গিয়েছে, একটা শর্টেজ এই কারণেও তৈরি হয়েছিল। তো এই বিদেশ থেকে যেসব সাউথ এশিয়া থেকে বা ইন্ডিয়া মানে এই অঞ্চল থেকে যে সমস্ত শ্রমিক গিয়েছে তাদেরকে মানে অল্প পয়সায় তারা অ্যাপয়েন্ট করতে পারতো। তো এবং এই জন্য মানে চিপ লেবার দরকার ছিল বলে অধিকাংশ এই এলাকা থেকে রিক্রুট করা হয়েছিল। রিক্রুট করা মানে কাজে লাগানো বা নিয়োগ করা, হায়ার করা। তো বলছে যে সিলেটিরা যেহেতু অলরেডি ফোর্সড ছিল, ফোর্সড মানে গঠন বা গঠিত হওয়া। ঠিক আছে, যেহেতু সিলেটির সাথে মানে সিলেটিদের সাথে ইউকের একটা অলরেডি ভালো লিঙ্ক বা সম্পর্ক গঠিত হয়ে গিয়েছিল, এই জন্য পরবর্তীতে যখন লেবার দরকার হলো তারা সিলেটিদেরকে প্রাধান্য দিল, ওখান থেকেই লেবার ড্র করা হলো, মানে ওখান থেকেই নিয়ে যাওয়া হলো। আর ইন্টিগ্রেট মানে কি? ইন্টিগ্রেট মানে একীভূত করা। তো যারা যে সমস্ত সিলেটিরা ইউকেতে গেল তারা কি করলো, একজন আরেকজনকে সাহায্য করলো, ইন্টিগ্রেট করলো, মানে নতুন সোসাইটি ইউকেতে যাওয়ার পরে যে তাদের একটা নতুন সোসাইটি বা সমাজ বা কমিউনিটি তৈরি হলো, সেখানে বাকিদেরকে ইনক্লুড করে নিল, একত্রিত করে নিল। ঠিক আছে, এবং তাদের যত রকমের সমস্যা, যত রকমের দরকার সব একজন আরেকজনকে হেল্প করে মিটিয়ে দিতে লাগলো। মানে ডকুমেন্টের কাজ, তারপরে টাকা পয়সা নাই, টাকা পয়সা দিয়ে হেল্প করা, থাকা খাওয়ার ব্যবস্থা করা, এই সমস্ত কাজগুলো আগে যারা গিয়েছে তারা পরে যারা গিয়েছে তাদেরকে হেল্প করতে লাগলো। এবং এইভাবে করে করে তারা তাদের নেটওয়ার্ক স্প্রেড করতে লাগলো, যে নতুন কেউ এসেছে কোথায় কোন কাজে লাগাবে, কোথায় গেলে সুবিধা হবে, এই ধরনের জিনিসগুলো। During the 1950s, the numbers increased dramatically. However, along with people from poorer backgrounds, a small number of urban upper and middle class Bangladeshis also migrated even before the World War II for higher education and settled in the UK. তো এখানে বলছে 1950s দিকে সংখ্যাটা ড্রামাটিক্যালি মানে নাটকীয়ভাবে বেড়ে গেল। তো তখন কি হচ্ছে, মানে পোরার ব্যাকগ্রাউন্ড যারা যারা মানে শুধু কাজের খোঁজেই গিয়েছিল, এরকম ছাড়াও আরবান আপার ক্লাস যারা মানে শহুরে বড়লোক যারা বা মিডল ক্লাস যারা, তারা ওখানে মাইগ্রেট করে গিয়েছে বা ওখানে স্থানান্তরিত হয়েছে। কেন? উচ্চশিক্ষার আশায় বা ভালো কাজের আশায় তারা ইউকেতে সেটেলড হয়ে গিয়েছে। ঠিক আছে, শেষ করতে পারবো? আচ্ছা, আগে একটু স্ক্রিনশটটা নিয়ে রাখি, পরে ক্লাস শেষ হয়ে যাবে আর নেওয়া হবে না। গতদিন ক্লাসে আর একটু বেশি মানুষ ছিলে, আজকে 59 আছো, মানে আমি সহ 59, তার মানে তোমরা 58 জন আছো মনে হয়। যাই হোক, গতদিন আরও বেশি ছিলে। সবাই ক্লাস করবে বাবা, ক্লাস না করলে এমনি পড়াশোনা বাসায় কি করো জানি না, ক্লাসটা করলে একটু রেগুলার মানে সব কিছুর সাথে অ্যাটাচ থাকা যায়। আচ্ছা, দেখি শেষ করতে পারি কি না। এ তো গেল। এখানে বলছে দেখো এরপরে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য 2001 সেন্সাস 280,063 Bangladeshis lived in the UK, which is 0.5% of the total population. তাহলে এখানে মজার ব্যাপার দেখো, যে পরিমাণ বাংলাদেশি ইউনাইটেড কিংডমে থাকে তারা তাদের নিজস্ব বা টোটাল পপুলেশন, নিজস্ব না মানে টোটাল পপুলেশনের 0.5%, এবং এটা কিন্তু মানে যথেষ্ট বেশি বাইরের একটা কমিউনিটি হিসেবে। তার মানে এরকম হিসাব করলে দেখা যাবে ওখানকার মানুষই কম। বাংলাদেশি এত মানুষ, তার মানে ইন্ডিয়ান মানুষও থাকবে অনেক, চাইনিজ থাকবে অনেক, ঠিক না? যাই হোক, তারপর দেখা যাক, ইন ব্রিটেন দে আর প্রাইমারিলি কনসেন্ট্রেটেড ইন গ্রেটার লন্ডন অ্যান্ড দ্য থার্ড জেনারেশন অফ বাংলাদেশি পপুলেশন, দোজ বর্ন অ্যান্ড ব্রেড ইন ব্রিটেন কনস্টিটিউট হাফ অফ দ্য কমিউনিটি। তো এখানে কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড মানে কি বলো তো? জড়ো হওয়া। কনসেন্ট্রেশন মানে একটা হতে পারে মনোযোগ, আরেকটা হতে পারে ঘনত্ব। তো এইখানে কি তারা গ্রেটার লন্ডনে জড়ো হয়েছিল বেসিক্যালি, এবং যে থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম মানে ওখানে বাঙালি কমিউনিটির বা বাঙালি ডায়াসপোরার
মানে অনেকটাই, ঠিক আছে, প্রায় অর্ধেকই আসলে থার্ড জেনারেশন দিয়ে ভর্তি। ওখানে যে বাংলাদেশি কমিউনিটি আছে তাদের প্রায় অর্ধেকই হচ্ছে নতুন প্রজন্ম বা তৃতীয় প্রজন্ম, কেমন, মানে এবং এখানে তৃতীয় প্রজন্ম